নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের সকলকে জানাই স্বাগত। গুড ইভিনিং। আজকে আরজি কর নিয়ে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল। আজকে আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির কথা ছিল এবং শুনানির আগে এই রকমই পোস্টার পড়েছিল গতকাল, শুনানির আগে রাত দখল। অনেকেই মনে করেছিলেন যে সুপ্রিম কোর্ট আজকেই বোধহয় দোষী সাব্যস্ত করে দেবে, সুপ্রিম কোর্ট আজকেই বোধহয় ওই নিহত তরুণী চিকিৎসকের তদন্ত শেষ করে দেবে এবং ফাঁসির সাজা সাজিয়ে দেবে, ফাঁসির সাজা দেবে। কিন্তু সেরকমটা হওয়ার কথা ছিল না। আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেব, আমাদের অতিথিরা আছেন তাদের সঙ্গে কথা বলাবো। যেমন আমার সঙ্গে আছেন এই মুহূর্তে আহ তৃণমূল মুখপাত্র, তৃণমূল সমর্থক অনিন্দ্য সিনহা রায়। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র শতরূপা। আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস। আমি আসবো, তবে আজকে কি হলো, ডাল মে কুছ কালা হ্যায়, এই প্রশ্নগুলো উঠছে কারণ প্রথম ফরেনসিক নিয়ে সিবিআই জানালো সুপ্রিম কোর্টে যে ফরেনসিকে তারা সন্তুষ্ট নয়। কোর্টরুম গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। আজকে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়, পারদিওয়ালা এবং আরেকজন মনোজ মিশ্রা বিচারপতি তারা ছিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে সিবিআই বলল যে ফরেনসিক ঠিকঠাক হয়নি, ফরেনসিক রিপোর্ট নিয়ে তারা অসন্তুষ্ট, ফরেনসিক রিপোর্ট তারা রাজ্যে নয় বাইরে থেকে করাতে চান। আজকে এই বিষয়টি উঠে এলো কোর্টরুম গ্রাফিক্সের মাধ্যমে, আপনাদের দেখাবো। ফরেনসিক রিপোর্ট বলছে দেহ অর্ধনগ্ন অবস্থায় ছিল, ছিল ক্ষত। এই সব নমুনা এইমস বা অন্য কোনো ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই সব নমুনা এইমস এর ল্যাবরেটরিতে পাঠানো হবে। সকাল 9:30টায় দেখতে পাওয়া যায় দেহ। এই হচ্ছে ফরেনসিক নিয়ে প্রশ্ন। এর পরের প্রশ্ন পোস্টমর্টেম নিয়ে। দেখুন, ডাল মে কুছ কালা হ্যায় কিনা, পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও সিবিআই প্রশ্ন তুলেছে আজকে। স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে, কিন্তু স্ট্যাটাস রিপোর্ট তো পরিষ্কার করে একেবারে সবার সামনে আসবে না। কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টে মোটামুটি ভাবে সিবিআই সওয়াল জবাবে আজকে উঠে এসে সন্ধে 6টার পরে, দীর্ঘক্ষণ পরে কেন পোস্টমর্টেম, এই প্রশ্নটা উঠেছিল। এবার নতুন প্রশ্ন, সন্ধে 6টার পরে কেন ময়না তদন্ত? কারণ ধর্ষণ খুনে সাধারণত অরিন্দম আছে ভালো বলতে পারবে যে সন্ধে 6টার পরে পোস্টমর্টেম হয় না, বিশেষ কোনো কারণ থাকলে পরে। শুধু দেহ বের করার জন্যই কি নিয়ম ভঙ্গ? এই যে বারবার প্রশ্ন উঠছে নিহত তরুণী চিকিৎসকের দেহ পার করে দেওয়া, তাড়াতাড়ি করে সৎকার করে দেওয়া, এই সবের জন্যই কি এই ময়না তদন্ত ভারতে এই প্রথম সন্ধে 6টার পর? আরো আছে, ডালমে কুচ কালা হয়, আরো আসবে, আমি আসবো। তবে অরিন্দমের কাছে প্রথমেই এইটা একটু মানুষের কাছে, আমাদের দর্শকদের কাছে পরিষ্কার করে দিতে চাই। সুপ্রিম কোর্টের শুনানি দেখব, তারপরে আবার রাত দখল হবেন। আমি বলছি রাত দখল হোক, আন্দোলন হোক, কিন্তু সুপ্রিম কোর্ট কখনো দ্বিতীয় দিনেই বলে দিতে পারে দোষী সাব্যস্ত বা ফাঁসির সাজা? আমি না, বিষয়টা যেটা মানুষকে বুঝতে হবে, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা বা জুরিসডিকশন, সেটাই তদন্তটা কিভাবে চলছে গতি প্রকৃতি সেটা মনিটরিং করা উচিত। এই যে বিষয়টা কিন্তু পুরো একটা ট্রায়াল প্রসিডিওর আছে। আজকে আমরা জানি যে 60 থেকে 90 ডেজ এর মধ্যে চার্জশিট ফাইল করতে হয়। যদি সেশনের ট্রায়াল হয় তাহলে 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল হবে। সেই চার্জশিটে কাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে, অ্যাবসকন্ডিংও থাকতে পারে লোকজন, সেই পুরোপুরি চার্জশিট দেওয়া হবে। চার্জ ফ্রেম হবে, চার্জ ফ্রেম হওয়ার পর তার ট্রায়াল হবে। ট্রায়ালে এখন আমাদের যে ইলেকট্রনিক এভিডেন্স, নর্মাল এভিডেন্স, ডাইরেক্ট এভিডেন্স সবকিছু দেওয়ার পর কিন্তু জিনিসটা এগোবে এবং তারপর ফয়সলার জায়গা আসবে আর্গুমেন্টের পর। তো এটা কোনোভাবেই ভাবার কারণ নেই বা মানুষজন এটা যেন ভুল ধারণা না রাখে যে আমরা আজকে রাত দখল করছি, কালকে সুপ্রিম কোর্টে যাবো, সুপ্রিম কোর্ট বলে দেবে কে দোষী বা নির্দোষ। এটা সুপ্রিম কোর্টের প্রসিডিওর না। সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি কি করছে, তদন্ত সিবিআই কে দেয়া হয়েছে, সিবিআই ঠিকঠাক তদন্ত করছে কিনা, বা আমরা দেখেছি যে রাজ্য এবং সিবিআই এর মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব আছে। যে প্রশ্নগুলো তুমি বললে একদম ঠিক কথা, যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে তার মধ্যে সবথেকে একটা ভাইটাল লিঙ্ক মিসিং হচ্ছে, বডিটা কে নিয়ে এসেছিল, কোনো অফিসারের নাম নেই, বাড়ির লোকের নাম, কারোরই নাম নেই। এটা ভিডিওগ্রাফি করলো কে? আনআইডেন্টিফাইড লোক আনতে পারে না। এটা একদম। তারপরে যে ফর্মের কথা বলা হচ্ছে, যে ফর্মটা না যদি থাকে রেকর্ডে, তাহলে সেই ফর্মটা না থাকলে কোনো ডাক্তার পোস্টমর্টম করতেই পারেন না। তাহলে সেই ফর্মটা আজকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা যায়নি। ওদিকে কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে যে রাজ্যে যখন মাননীয় কলকাতা হাইকোর্টের কাছে যখন আর্গুমেন্ট চলছিল, তখন একজন আইনজীবী বললেন তিনি ওই ফর্মটা দেখেছিলেন।
তাহলে কেন সেটা সিবিআই কে দেওয়া হলো না? এই যে মিসিং লিঙ্ক বা এইগুলোই কিন্তু হচ্ছে যেটা আমার মাননীয় সুপ্রিম কোর্ট চেষ্টা করছে একটা তদন্তকে ঠিক গতিতে যেন রাখা যায় ঠিক। এবং রাজ্য এবং আমাদের কেন্দ্রের মধ্যে যে কোঅর্ডিনেশনের অভাব বা এই যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এ বলছে এটা ও বলছে ওটা এই ধোঁয়াশাটা কাটিয়ে তদন্ত যেন ঠিক গতিতে এটুকুই কিন্তু সুপ্রিম কোর্টের কাজ। সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট না। সেজন্য আমরা এটা কোনোদিনই আশা করতে পারি না কালকে আমরা যেটা চাইছি কালকে সুপ্রিম কোর্ট একদম ফাঁসি ঘোষণা করে দেবে। এটা ভুল ধারণা। একেবারেই একেবারেই আপনারা আন্দোলন করুন, আন্দোলন চলতে থাকবে, নির্যাতিতার বিচার চেয়ে অবশ্যই, কিন্তু সুপ্রিম কোর্ট বা সিবিআই কেও কিছুটা সময় দেওয়া প্রয়োজন, কারণ ডাল মে কুছ কালা হয়। এই যে চালানের কথা বলছিলেন অরিন্দম দাস, সম্ভবত অরিন্দম চালানের কথা বলছিলেন, চালানটাই নেই, চালানটাই দিতে পারা গেল না, এবং তাতে পারদিওয়ালা বললেন নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, এটা তো স্বাভাবিক, চালানটা দেওয়া পোস্টমর্টেমের সময়, চালান দেওয়া দেহ হস্তান্তরের সময়, এটা একেবারে স্বাভাবিক প্রক্রিয়া। সেই চালানটাই দিতে পারা যায়নি। চালান যদি মিসিং হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে, বিচারপতি পারদিওয়ালা বলছেন। আর প্রধান বিচারপতিও এই নিয়ে বলেছেন যে চালান নেই, চালান ছাড়াই দেহ হস্তান্তর হয়ে গেল। এই চালান আগামী সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার 17ই সেপ্টেম্বর, যেদিন আবার সিবিআই কে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে, সেই ফ্রেশ স্ট্যাটাস রিপোর্টের মধ্যে রাখতে হবে নির্দেশ। এবার চালানের একটা নির্দিষ্ট নাম্বার আছে। হ্যাঁ, চালান যে দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নাম্বার 5371 যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফর্ম। এর বাইরে যে কোনো কিছুতে এটা দেওয়া যাবে না। তাহলে এটা তো ফরম্যাট, এটা থাকতেই হবে। এটা সাদা ঠিক। কাগজে লিখে দিয়েও কিন্তু চালান তৈরি করা যাবে না। তার মানে কত কিছু ট্যাম্পার্ড হয়েছে, কত কিছু একেবারে বলা যায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার যে অভিযোগ বারবার উঠছে, তাহলে হয়েছে কি, এটাই তো বারবার প্রশ্ন ওঠে। এবার সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট এই সব সিবিআই নিয়ে বলার পরে বলা হলো যে কর্মবিরতি নিয়ে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। বলা হলো আপনারা এত কিছু হচ্ছে, আপনারা কর্মবিরতি পালন করছেন, দীর্ঘদিন হয়ে গেল, তারপরেও আপনারা পরিষেবা দিচ্ছেন না, আপনারা আন্দোলন করবেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন না, আর অন্যর ওপর দোষ দেবেন, এটা হতে পারে না, এটা বরদাস্ত করা যায় না। কি বলল সুপ্রিম কোর্ট কর্মবিরতি নিয়ে, দেখাবো। জুনিয়র ডাক্তারদের এখনই কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। সোমবার এভাবেই হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট, বেঁধে দিল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা। সুপ্রিম কোর্ট কার্যত বলে দিয়েছেন যে কালকে 5টার মধ্যে যারা কাজে জয়েন করবে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো আইনানু ব্যবস্থা নেওয়া যাবে না। 9 আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, এতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার। 22 আগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্টও। তারপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়, ফলে রোগী ভোগান্তিও চলছে। এরই মধ্যে আরজি কর নিয়ে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ ওঠে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যু হয়েছে, 1,500 রোগীর কার্ডিওলজিক্যাল প্রসিডিওর থমকে আছে। তখনই প্রধান বিচারপতি বলেন, আমরা বলে দিচ্ছি জুনিয়র ডাক্তাররা অবিলম্বে কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার, কিন্তু এর পরেও কাজে যোগ না দিলে সরকারকে ব্যবস্থা নেওয়ার থেকে আমরা আটকাতে পারি না। তখন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনেককেই হুমকি দেওয়া হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন জুনিয়র চিকিৎসকরা। তখন প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে অবশ্যই ডাক্তারদের মনে আস্থা তৈরি করার জন্য পদক্ষেপ করতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন জেলা শাসক এবং পুলিশ সুপাররা। পুরুষ এবং মহিলা চিকিৎসকদের আলাদা ডিউটি রুম ও টয়লেটের ব্যবস্থা করতে হবে, সিসি ক্যামেরা বসাতে হবে। আমরা নিশ্চিত করতে চাই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন। বাইরে পরিষেবা দিতে পারলে ভিতরে গিয়ে পরিষেবা দিতে বলুন। দায়িত্ব পালন না করে আন্দোলন বরদাস্ত নয়। সিনিয়ররা কাজ করছেন বলে জুনিয়র ডাক্তাররা কাজ করবেন না, এটা চলতে পারে না।
জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য যদি পদক্ষেপ করে তখন তাকে দায়ী করা যায় না। আমরা সময় দিচ্ছি, তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। জুনিয়র ডাক্তারদের এখনই কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। নিরাপত্তার ব্যবস্থা করার পরেও যদি আবাসিক ডাক্তাররা কাজে যোগ না দেন তখন তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নিলে কিছু বলার থাকবে না। তারপরে তাদের কারোর বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে কিনা এ সম্পর্কে কিন্তু কোনো ডিরেক্ট মন্তব্য করেননি, কিন্তু তাদের একটা অবজারভেশন ছিল যে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নিতে চায় সেটা তারা নিতেই পারে। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। আমার ডিপার্টমেন্টে বা যে কোনো ডিপার্টমেন্টে আমি কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল হতে দেখিনি, কোনো নতুন রুম ক্রিয়েট হতে দেখিনি, কোনো ওয়াশরুমস আমাদের সেপারেট ক্রিয়েট হতে দেখিনি। আমরা কিচ্ছু দেখিনি, শুধু কয়েকজন সিআইএসএফ ছাড়া আমরা কোনো সেফটি মেজার দেখিনি, যাতে আমরা অ্যাসিওর হয়ে কাজে ফিরে যাব। নিউজ 18 বাংলা। শতরূপার কাছে আসবো। শতরূপা, রাজনৈতিক দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে তোমরা বিভিন্ন আন্দোলন করছো এবং ধর্নাও চলছে, ধর্মতলায় চলছে, এবং এই বিরোধী দলের তো একটা দায়িত্ব জ্ঞান আছে, দায়িত্বশীল বিরোধী দল আমরা বিশেষ করে মনে করি এই রাজ্যে। আজকেও একজন পঞ্চম শ্রেণীর ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদম পুরসভায় মারা গেছেন, এবং সেই ছাত্রীর পরিবার হাউ হাউ করে কেঁদে, দুজন পরিবারের, তারা বলছেন কর্মবিরতির জন্যই আজকে চিকিৎসা পেল না আমার ছেলেটা। তোমরা যতই আন্দোলন করো, আরো রাত জাগা হোক, রাত দখল হোক, জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করবে তোমরা? অয়ন, প্রথমত আজকে সুপ্রিম কোর্টের শুনানিটা আমি একদম প্রথম থেকে শুনছিলাম। অবভিয়াসলি অরিন্দম বাবু আইনজীবী হয়ে আরো বেটার বোঝাতে পারবে, কিন্তু আমি কয়েকটা জিনিস খুব অ্যাকিউটলি অবজার্ভ করেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু মানে ইন বিটুইন লাইন্স খুব পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে টু দ্য স্টেট গভর্নমেন্ট, যেটা খুব মানে কান খুলে শুনে রাখার মতন। প্রথমত স্টেট গভর্নমেন্টকে জিজ্ঞেস করেছে যে সেন্ট্রাল ফোর্সেস যারা এসছে, সিআইএসএফ যারা এসছে আরজি করের মানে সিকিউরিটি দেবার জন্য, কারণ মধ্যে মধ্যে অরিন্দমবাবু বললেন যে আরজি করে যে জুনিয়র, অরিন্দমবাবু বলেন বা তোমাদের প্রতিবেদনে ছিল, আরজি করে জুনিয়র ডাক্তাররা যে কাজে ফিরবে, দে আর নট ফিলিং সেফ, যে ওদের থ্রেটস আসছে, যে যারা এ করছে। তো দেয়ারফর সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে যে সিআইএসএফ কে তোমরা থাকার জায়গা পর্যন্ত দাওনি, এবং তোমরা এখনো অব্দি মানে হোয়াট ডিড স্টেট গভর্নমেন্ট ডু, এটা পরিষ্কার সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে যে এতদিন ধরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি, এখনো অব্দি জুনিয়র ডাক্তারদের যা ডিমান্ডস গুলো আছে, যে ঘর করে দেওয়া, একটা রেস্টরুম করে দেওয়া, এগুলো কিছুই কিন্তু হয়নি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমি যতবার চ্যানেলে বলেছি, ওদের খুব স্পেসিফিক ডিমান্ডস আছে। এখন দেখো, আমরা সাধারণ ব্যক্তি, আমরা সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি হয়ে ন্যাচারালি সুপ্রিম কোর্টের ওপর আমরা কথা বলতে পারি না, কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু আমি যতদূর দেখছি ওরা বারবার একটা কথা বলছে যে ওদের কিন্তু কোনো ফ্যাসিলিটি বন্ধ নেই। ওরা ওপিডিতে জুনিয়র ডাক্তাররা নেই, কিন্তু সিনিয়র ডাক্তাররা অনেকে বসেছে। ওরা তুমি দেখবে এখন অলরেডি সার্কুলেট হচ্ছে যেখানে যেখানে ওরা প্রেসক্রিপশন। সেটাই তো প্রধান বিচারপতি বলেছেন যে সিনিয়র ডাক্তারদের নামে কাজ চালালে তো হবে না। না 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 না, আমি বলছি পরিষেবা বন্ধ নেই কোথাও, জুনিয়র ডাক্তাররা নেই, ইট ইজ আ ফ্যাক্ট, কোথাও কিন্তু পরিষেবা বন্ধ নেই। আনফরচুনেট যে 34টা মৃত্যুর কথা রাজ্য সরকার তুলে ধরেছে, কিন্তু আমার মনে হয় 23টা, কিন্তু আমার মনে হয় এই রাজ্যে মৃত্যু হয় মানে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না বলে আমার মনে হয় না দিস ইজ আ ফ্যাক্টর। আরেকটা জিনিস আমি বলছি, ওকে আমি অনিন্দর কাছে আসব, এক সেকেন্ড, জাস্ট লাস্ট একটা সেন্টেন্স। জুনিয়র ডাক্তাররা কিন্তু অলরেডি প্রেসক্রিপশনে লিখছে, মানে ওরা ওই বিচার চায় বলে একটা সার্কেল করে ছাপ চেপে তার মধ্যে ওরা কিন্তু বাইরে ক্যাম্প করে অনেক জায়গায় পরিষেবা দিচ্ছে। সেই জন্য সুপ্রিম কোর্টের ওপর আবার আমি বলছি, বিজেপির বলার কিছু নেই। সুপ্রিম কোর্ট যদি বলে 5 কাল 5টার মধ্যে ফিরবে, দেশের সমস্ত মানুষের মতন তাদেরও এটা
বা মেনে নেওয়া উচিত কিন্তু বলে অনিন্দ আমি এখানেই মনে প্রশ্ন করি। যে এই যে বলা হচ্ছে যে এতদিন পরেও এখনো পর্যন্ত শুধু টাকা বরাদ্দ হয়েছে, কাজ শুরু হয়নি। আর শুধু আরজি করে না, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজেই জুনিয়র ডাক্তাররা অনেকাংশে কর্মবিরতি পালন করছেন। তাহলে নিরাপত্তাটা কোথায় থাকবে? এবং এখনো পর্যন্ত হুমকি হুঁশিয়ারি চলছে, তাহলে পুলিশ কি করছে? আইন শৃঙ্খলার তো পুলিশের। আমি প্রথম থেকে বলি যে যে অভিযোগগুলো এসছে এক এক করে বলি। সেন্ট্রাল ফোর্স নিয়ে যে কথাটা বলা হলো, সেই সেন্ট্রাল ফোর্সের ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, দুম করে একটা সেন্ট্রাল ফোর্স চলে এসছে, মানে অতগুলো লোক তাদের কোথায় রাখা হবে, তো স্কুল বন্ধ করা যায় না, একটা সমস্যা হয়। যাই হোক, সেটা হয়তো মিটে যাচ্ছে, সেটা ফ্যাক্টর নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যা অভিযোগ আছে থ্রেট দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট বারবার জানতে চেয়েছে যে থ্রেটটা কারা দিয়েছে, কেউ কিন্তু নামটা বলতে পারছে না। আমি থ্রেট পাচ্ছি, এটা তো ভাষা ভাষা বলে দিলে হয় না। কার কাছে থ্রেট পাচ্ছেন, না, কোথায় পাচ্ছেন, জুনিয়র আপনি ডাক্তাররা এফআইআর বলছেন যে করেছেন কিনা। এখনো আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন যাদের কাছে যারা অভিযুক্ত বলে আমরা মনে করি, জুনিয়র ডাক্তাররা বলছেন। এবার সেটাই যদি হয়, অভিযুক্ত যদি মনে করা হয়, তাহলে তো সিবিআই তাদেরকে ডাকবে, তদন্ত সিবিআই করছে, পুলিশ তো আর তদন্ত করছে না অয়ন। তাহলে সিবিআই কাছে গিয়ে বলুক যে এরা অভিযুক্ত আমরা মনে করছি, এদেরকে করুক। আর কোনো একটা লোক আমার মনে হচ্ছে ও অভিযুক্ত বলে পুলিশ তো তাকে অ্যারেস্ট করে দিতে পারে না, যতক্ষণ মানে সেই লোকটাকে আমরা একদম রাস্তা দিয়ে ঘুরছে বলে অ্যারেস্ট করে নেওয়া যায় না। তো একটা অভিযোগে ভিত্তি আচ্ছা, থাকবে তো, তাহলে এটা এমভাবে তো হয় না। দুই তিন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় বলেছেন যে সিসিটিভি লাগানোর কথা, মহিলাদের রেস্টরুমের কথা, বাথরুমের কথা। দেখুন, এগুলো করতেও একটা টাইম লাগে। কিছু জায়গায় আছে, যেমন আরজি করে একটা করা হচ্ছিল, কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে, গুজব রটিয়ে দেওয়া হলো, ওখানে নাকি ট্যাম্পারিং এর জন্য, মানে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য নাকি কাজটা শুরু হয়েছে, যেটা সম্পূর্ণ অসত্য গুজব কথা। বলা যায় না, সরাসরি গুজব বলা যায় না অনিন্দ। আজকে সুপ্রিমো এটাও বলেছে যে সেটাও ট্যাম্পারিং সিবিআই হয়েছে। এর নজরে আছে, না সেটাও না না না, সিবিআই এর ঠিক স্ক্যানারে নিশ্চয়ই আছে। কিছু সিবিআই, যদি না কিন্তু হয় তাহলে এটাও সিবিআই এর স্ক্যানারে থাকতো না। আমি আপনাকে বলি, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এত সহজভাবে বলে দেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা। হ্যাঁ, একদম, আপনি আচ্ছা, দেখবেন, আমি পুরোটাই কিছু সকাল থেকে বলতে চাই, শুনেছি। আমি আসি শতরূপার কাছে। আমি এবার বলবো, তুমি বলো। আমি আসছি, শতরূপা বলো। দেখো, আমি দুটো জিনিস বলছি অয়ন। অরিন্দ বলার চেষ্টা করছে, ন্যাচারালি ও যে পার্টি সাপোর্ট করছে ও বলবে। এক হচ্ছে অন কল থ্রেটস আসছে, মানে ফোনে ফোনে থ্রেটস আসছে। এটা যদিও এখন মুখ্যমন্ত্রীর ফেভারিট ওয়ার্ড হচ্ছে এআই, সবটা এআই বলে আমি উড়িয়ে দিতে পারছি না, কারণ অনেক এই যে ভয়েস কল যেগুলো তোমরাও সার্কুলেট করেছো, অনেকগুলো কিন্তু আছে, আন্দোলন বন্ধ করো, এই করো, সেই করো, অনেক অনেক ভয়েস কলস আসছে। এছাড়া ওরা কিন্তু বলছে বারবার জুনিয়র ডাক্তাররা যে অনেক আনআইডেন্টিফাইড ব্যক্তিরা, মানে সোকল আমি সিভিক সেটাই বললাম। ভলেন্টিয়াররা ঘুরে, হ্যাঁ তুমি যেটা বললে। আরেকটা জিনিস হচ্ছে, অরিন্দ যেটা বলে তুমি অবভিয়াসলি সেটাকে কাউন্টার করেছো, যে ফরেন্সিক এভিডেন্স লোপাট করে দেওয়া, এটা কিন্তু কোনো গুজব নয়। ওই দিন 7,000 লোক ভেতরে ঢুকে যাওয়া, এবং অন ক্যামেরা আমরা শুনতে পাচ্ছি যে সেমিনার রুমের দিকে চল, 3 তলা বলে 3rd ফ্লোর গুলিয়ে ফেললো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে কিন্তু লয়াররা উঠে দাঁড়িয়ে বলেছে যে ওয়াশ বেসিন 3টে না 2টো ভাঙা হয়েছে, বাথরুম যেখানে ব্লাড স্টেন্স থাকলে হতো সেইগুলো উড়িয়ে দেওয়া